হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাউথ ইন্ডিয়ান মুভি এক্সপ্লেন সিরিজে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করব, এই মুভিটার নাম হচ্ছে শ্যাম সিংহা রয়। এটা তেলেগু রোমান্টিক হিস্টোরিক্যাল ড্রামা মুভি। এই মুভিটি রিলিজ হয় 24শে ডিসেম্বর 2021 সালে। এই মুভিটির মূল চরিত্রে রয়েছে নারী সেই পল্লবী, কীর্তি শেট্টি এবং টলিউড অ্যাক্টর যিশু সেনগুপ্ত। এই মুভিটার IMDb রেটিং হচ্ছে 7.9 আউট অফ 10। যাই হোক, এটা একটা রোমান্টিক মুভি আর এই মুভির ক্লাইম্যাক্স এতটাই ইমোশনাল যে আপনার চোখে জল চলে আসবে। মুভির শুরুতে আমরা যাকে দেখতে পাই তার নাম হচ্ছে বাসু, আর তার প্রফেশনাল একজন আপকামিং রাইটার ও ডিরেক্টর। এখন যেহেতু এখনও পর্যন্ত সে কোনো মুভি বানানোর চান্স পায়নি, তাই সে তার নিজের লেখা একটা স্ক্রিপ্টের উপর তার শর্ট ফিল্ম বানাতে চায়। এই জন্য ফ্রেন্ডের কফি গিয়ে অনেকগুলো মেয়ের অডিশন নেয়। 3 মাস থেকে অডিশন নেওয়ার পরও তার কোনো মেয়েকেই তার স্টোরির জন্য পারফেক্ট মনে হয়নি। আর তখনই তার নজর পড়ে ক্যাফেতে আসা একটা মেয়ের উপরে, আর তার নাম হচ্ছে কীর্তি। আর কীর্তির বডি ল্যাঙ্গুয়েজ আর কথা বলার স্টাইল দেখে তার শর্ট ফিল্মের জন্য তাকে পারফেক্ট মনে হয়। তবে যখন বাসু গিয়ে তাকে প্রপোজালটা দেয়, তখন কীর্তি তাকে বলে সে কোনো রকম মুভিতে কাজ করবে না, কারণ সে একজন সাইকোলজি স্টুডেন্ট, তাই মুভিতে তার কোনো ইন্টারেস্ট নেই। তবুও বাসু তার ফ্রেন্ডকে নিয়ে তাকে কনভিন্স করার জন্য তার বাড়ি পর্যন্ত চলে আসে। এরপর সে তাকে বলে তার স্বপ্ন একজন ডিরেক্টর হবে, আর এই শর্ট ফিল্মের মাধ্যমে সে সুযোগটা পেতেও পারে। তবে তার কাছে এমন কোনো বাজেট নেই যেটা দিয়ে একজন প্রফেশনালকে হায়ার করবে। এই জন্য সে কীর্তিকে অনেক রিকোয়েস্ট করে তার শর্ট ফিল্মে কাজ করার জন্য, আর যেহেতু সে অনেক রিকোয়েস্ট করছিল তাই কীর্তি রাজি হয়ে যায়। আর এখানে তাকে এমন একটা মেয়ের ক্যারেক্টার প্লে করতে হবে যার ছোটোবেলা থেকেই পেন্টিং পছন্দ। আর কীর্তি বাসুকে অল্প কিছু সময় দিয়েছিল, কারণ এরপর কীর্তি তার পড়াশোনার জন্য শহরের বাইরে চলে যাবে। এরপর একদিন শুটিংয়ের সময় কিছু গুন্ডা ছেলে এসে কীর্তিকে ডিস্টার্ব করে, আর বাসু তাকে সেভ করার জন্য তাদের অনেক মারে। তবে তখন একটা ছেলে পেছন থেকে এসে বাসুর মাথায় বাড়ি দেয়, আর এতে বাসুর বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। সে কিছু শব্দ শুনতে পায় আর তার কান দিয়ে রক্ত পড়া শুরু হয়। তবে এরপর বাসু সেই ছেলেদের অনেক মারে। এর কিছু টাইম পরে তার শর্ট ফিল্ম রেডি হয়ে যায়, আর এটাকে একটা প্রডিউসার অনেক পছন্দ করে। এই জন্য সেই প্রডিউসার তাকে একটা মুভি লেখার কাজ দেয়, মানে এখন থেকে বাসুর ক্যারিয়ার পরিবর্তন হয়ে যাবে। এরপর বাসু হ্যাপিলি বাড়ি ফিরে মুভির স্টোরি লেখা শুরু করে। এর কিছুদিন পরে তার প্রডিউসারের কল আসে, সে তাকে পরের দিন তার স্টোরি নিয়ে যেতে বলে। তবে এখনও পর্যন্ত বাসুর এটার ক্লাইম্যাক্স লিখতে পারেনি, এই জন্য সে রাতে বসে স্টোরির ক্লাইম্যাক্স লেখার ট্রাই করে। তবে সে ভালো কোনো ক্লাইম্যাক্স খুঁজে পাচ্ছিল না, আর এই জন্য সে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। আর তখনই হঠাৎ করে আবারও তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়, আর তার কান দিয়ে আবারও রক্ত পড়ে। কিন্তু এরপরে বাসুর মুভির ক্লাইম্যাক্সটা লিখে কমপ্লিট করে ফেলে। আর সেই সাথে সে কিছু ভিজুয়ালও দেখতে পায়, যেটা কিনা খুব পুরনো মনে হয়েছিল। আর এটা কার বা কেন সেটা আমরা সামনে জানবো। পরের দিন বাসু গিয়ে যখন প্রডিউসারকে সেই স্টোরিটা দেয়, তখন কাহিনীটা তার অনেক পছন্দ হয়, আর এই জন্য সে বলে সেটা নিয়ে মুভি বানাবে, আর কাজটা বাসুকেই দেয়। এখন অ্যাজ এ ডিরেক্টর এটাই হচ্ছে বাসুর প্রথম মুভি, তাই সে খুশি হয়েছে, সমস্ত ফ্রেন্ডদের রাতে পার্টি দেয়। এখানে কীর্তিও ছিল, আর সে তাকে একটা রেড কালারের শার্ট গিফট করে। এরপর সে বাসুকে বলে যখন সে ডিরেক্টর হয়ে যাবে তখন সে যেন এই শার্টটা পরে, আর এতে করে বুঝতে পারবে সে তাকে এখনও ভুলেনি। এখন এমনটা বলার কারণ কীর্তি পরের দিনই তার স্টাডির জন্য শহরের বাইরে চলে যাবে। এতদিন বাসুর সাথে থাকার ফলে কীর্তি প্রেমে পড়ে যায়, আর সবাই এখান থেকে চলে যাওয়ার পর কীর্তি তাকে কিস করে ফেলে। এরপর বাসুও কীর্তিকে কিস করে ফেলে। এমনটা করতে করতে দুজনেই ইন্টিমেট হওয়ার কাছাকাছি চলে যায়। তবে তখনই হঠাৎ করে বাসু কিছু ভিজুয়াল দেখতে পায়, আর সে রুজি নামের কারো নাম নেয়। এতে কীর্তি একটু রাগ হয়ে যায়, কারণ ইন্টিমেট হওয়ার আগে সে অন্য কোনো মেয়ের নাম বলেছে। এই জন্য তার মনে হয়েছে বাসু হয়তো আগে থেকেই রোজি নামের কারোর সাথে ইন্টিমেট হয়েছে, আর সে তাকে ধোঁকা দিচ্ছে। এই জন্য কীর্তি রাগ করে তাকে একবারে ছেড়ে চলে যায়। এখন এত করে বাসু টেনশনে পড়ে যায়, কারণ সে রোজি নামের কোনো মেয়েকেই চেনে না। তবে তার ফ্রেন্ড বাসুকে বলে তুই তোর মুভিতে ফোকাস কর, আর বাসু সব কিছু বাদ দিয়ে তার মুভি নিয়ে ব্যস্ত হয়ে যায়। এখন 1 বছর পরে তার মুভি রিলিজ হয়, আর থিয়েটার থেকে ব্যাক করা মানুষদের ফিডব্যাক নিয়ে বাসু জানতে পারে তাদের মুভিটা অনেক পছন্দ হয়েছে, আর এই জন্যই মুভি ব্লকবাস্টার হয়ে যায়, আর বাসুর নাম সব জায়গায় ছড়িয়ে পড়ে। এখন এই মুভির এত বড় সাকসেসের পর বলিউডের বড় বড় ডিরেক্টররা এটাকে রিমেক করতে চায়। এই জন্য মুভির ডিরেক্টর হিসেবে বাসুকে নিয়ে মুম্বাইতে একটা প্রেস কনফারেন্স রাখা হয়। তখন বাসু সেই রাত শার্টটাই পরে যেটা কীর্তি তাকে দিয়েছিল।
তবে তখনই সেখানে পুলিশ এসে বাসুকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কারণ এসআর পাবলিকেশন বাসুর নামে একটা কমপ্লেন করেছে যে বাসু তাদের বুকের স্টোরি থেকে হুবহু কপি করে নিয়েছে, আর এইটার জন্য বাসুর বিরুদ্ধে কপিরাইটের মামলা হয়ে যায়। আর পুলিশ যেহেতু তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, তাই সমস্ত পেপার পত্রিকায় বাসুর নামে অনেক বদনাম হয়ে যায়। আর এই কথাটাই কীর্তির বাবা কীর্তিকে ফোন করে বলে। এরপরে কীর্তি বাসুর ব্যাপারে অনলাইনে নিউজ আর্টিকেল দেখছিল, যেখানে এই কেসটা নিয়ে বলা হয়েছে। আর সে সেখানে দেখতে পায় সেই রেড কালারের শার্টটাই পরে আছে, যেটা সে গিফট করেছিল। আর এটা দেখতে পেয়ে মনে হয় বাসু হয়তো তাকে এখনও লাভ করে, এই জন্য সে তাকে সেভ করার জন্য সেখান থেকে টাউনে ফিরে আসে। আর বাসুর ফ্রেন্ডকে তার ফ্রেন্ড লয়ার পদ্মাবতীর সাথে মিট করায়, কারণ বাসুর কেসটা নিতে কোনো লয়ারই রাজি ছিল না। এই জন্য তারা দুজন মিলে পদ্মাবতীর কাছে আসে আর তাকে রিকোয়েস্ট করায় সে বাসুর কেসটা নিয়ে নেয়। আর কেসটার ব্যাপারে আরও জানতে সে বাসুর সাথে মিট করে। তখন তাকে বলে সে কোনো রকম কন্টেন্ট কপি করেনি, তাছাড়া সে বইটাকে কখনো পড়েনি, আর এই কন্টেন্ট তার নিজের কন্টেন্ট, এইটা সে নিজে লিখেছে। তবে পদ্মাবতী তাকে বলে এই মুভির এই স্টোরি বইয়ের সাথে 100% ম্যাচ করে, তাই সে যেন কোর্টে গিয়ে মাপ চায়। এতে করে শুধুমাত্র 6 মাসের জেল হবে আর কিছু টাকা জরিমানা দিতে হবে। তবে বাসু এটা মানবে না, কারণ তার সম্পূর্ণ বিশ্বাস সে কোনোরকম কন্টেন্ট চুরি করেনি। পরের দিন কোর্টে পদ্মাবতীর বিরুদ্ধে মিস্টার কেশবমূর্তি নামের একটা লয়ার ছিল, আর সে প্রচুর ফেমাস লয়ার ছিল, আর সে পদ্মাবতীর আইডল ছিল। আর সে কোর্টকে বলে এটা হচ্ছে এসআর পাবলিকেশনের 50 বছরের আগের বই, সেটা লিখেছে শ্যাম সিংহা রয়, আর এটাকে চুরি করার জন্য কোর্টের কাছে শাস্তির আপিল করে। আর বাসু বলে সে কোনো রকম কন্টেন্ট চুরি করেনি, এটা সে নিজে লিখেছে, আর যদি কোর্ট চায় তাহলে তাকে লাইট ডিটেক্ট মেশিন দিয়ে পরীক্ষা করতে পারে। আর এটার জন্য জজ আর মিস্টার কেশবমূর্তি রাজি হয়ে যায়। আর এই লাইট ডিটেকশন টেক্সটে পড়ে সেখানে রিপোর্ট অনুযায়ী বাসু সত্যি কথা বলছে। তবে মিস্টার কেশবমূর্তি বলে এই লাইভ ডিটেকশনকে কোর্টে ফুল এভিডেন্স হিসেবে প্রমাণ করা যায় না, কারণ এটা চিটও করা যায়। তবে এরপরেও কোর্ট বাসুকে 3 দিনের সময় দেয় তার সত্য কথা প্রমাণ করার জন্য। এরপর সন্ধ্যার সময় পদ্মাবতী তাকে বলে সে শ্যাম সিংহা রয় সম্পর্কে কিছু ইনফরমেশন কালেক্ট করেছে। তার মা ছিল তেলেগু আর তার বাবা ছিল বাঙালি, আর সে লাভ ম্যারেজ করেছিল। সে তার লাইফ কলকাতায় কাটিয়েছে, আর তার 3টে ভাইও ছিল, আর সে ছিল সবচেয়ে ছোট ভাই। কিছু বছর পর শ্যাম সিংহা রয় একজন ফেমাস রাইটার হয়ে গিয়েছিল। তবে 1977 সালের এরপরে এক কথায় সে হারিয়ে গেছে, তার সম্পর্কে কেউই কিছু জানে না। এরপর 1985-তে তার একটা ভাই কার অ্যাক্সিডেন্টে মারা যায়, আর এখন এসআর পাবলিকেশন তার ছেলেরাই চালান, মানে যারা বাসুর বিরুদ্ধে কপিরাইটের কেস করেছিল। এরপরে বাসু শ্যাম সিংহা রয়ের সম্পর্কে আরও একটু জানার ট্রাই করে তার বুকগুলো পড়ে, এতে করে তার বিহেভিয়ার আবার চেঞ্জ হওয়া শুরু করে, আর তার কান দিয়ে রক্ত পড়তে শুরু করে। এমনটা দেখে কীর্তি একটু অবাক লাগে, কারণ বাসুর সাথে এমনটা আগেও হয়েছে। সেই জন্য সে এই ব্যাপার নিয়ে তার টিচার লীলাকে জিজ্ঞেস করে, সে কিনা একজন সাইকোলজিস্ট। আর সে কীর্তিকে বলে বাসুর ভিতরে সিগারেট জানার জন্য তাকে ক্লিনিক্যালি হিপনোসিস করতে বলে। আর এমনটা করতে বাসু পরের দিন তার কাছে চলে যায়। এদিকে এসআর পাবলিকেশনের চেয়ারে আমরা দেখতে পাই একটা বৃদ্ধ বসে আছে, আর সে জিজ্ঞেস করছে এই কেসটা কি শ্যাম সিংহা রয়ের স্টোরি নিয়ে। অন্যদিকে বাসুর উপরে হিপনোথেরাপিস প্রয়োগ করা হয়। এখানে কিছু নর্মাল অ্যান্সার দেওয়ার পর বাসুর বিহেভিয়ার আবার চেঞ্জ হয়ে যায়, আর সেখানে তার নাম শ্যাম সিংহা রয় বলা শুরু করে। আর সে আবারও রোজির নাম নেয়। যখন তাকে জিজ্ঞেস করা হয় রোজিটাকে, তখন সে বলে রোজি আমার ওয়াইফ। এরপর কাহিনী ব্যাক করে 1959 সালে কলকাতায়। এখানে শ্যাম সিংহা রয় তার ভাইদের নিয়ে থাকতো, আর তার ভাই ও তার কাজ আর তার চিন্তাভাবনা দেখে জেলাস ফিল করত, কারণ সে ধনী গরিব সবাইকে সমান মনে করত। আর সে তার রাইটিং স্কিলস ইউজ করে গ্রামের একটা রেগুলেশন আনতে চেয়েছিল। তখন আমরা দেখতে পাই এখানে কিছু পণ্ডিত আর কিছু উঁচু জাতের মানুষরা নিচু জাতের মানুষদের কুয়া থেকে পানি ভরতে দিচ্ছে না, আর তারা এতটা সাহস করতে পারত না যে তারা গিয়ে কুয়ো থেকে পানিটা নেবে। আর এই জন্য তারা ওয়েট করত কখনো যদি তাদের কেউ একটু পানি খেতে দেয়। আর এটা যখন শ্যাম সিংহা রয় জানতে পারে, তখন সে সেখানে চলে আসে, আর সে একটা গরিবকে বলে কুয়া থেকে পানি ভরতে। তবে যখনই সে কুয়ো থেকে পানি তুলতে যায়, তখন পণ্ডিতরা চিল্লানো শুরু করে, আর তারে বলে যদি সে কুয়োতে টাচ করে তাহলে এটা অপবিত্র হয়ে যাবে, আর তারা এমনটা হতে দেবে না। এই জন্য শ্যাম সিংহা রয় সেই লোকটাকে কুয়োর মধ্যে ফেলে দেয়, আর পরে তাকে ওঠানোর জন্য একটা রশিও ফেলে। এরপর সে ব্রাহ্মণদেরকে বলে এই পানিটা অপবিত্র হয়ে গেছে, তোমরা এরপর এইখান থেকে কেউ কুয়ো থেকে পানি তুলবে না, এটা এখন গরিবদের কুয়া, তাই শুধুমাত্র গরিবরাই এখান থেকে পানি নেবে।
এই জন্যই সেখানে সমস্ত ব্রাহ্মণরা রয়ের উপর রাগ করে আর তার বড় ভাইকে সব কিছু বলে দেয়। তখন তার বড় ভাই সে তাকে থপ্পড় দেয় আর বলে সে নেক্সট টাইম এমন কোনো লোকের সাহায্য করবে না, কারণ এই গ্রামে তাদের অনেক সম্মান আর তারা উঁচু জাতের। তবে শ্যাম সিং আর রয় বলে সে বাড়ি ছেড়ে কলকাতা চলে যাবে, কারণ একমাত্র সেখানেই তার চিন্তাভাবনা বিকশিত হবে। তবে 3 ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট ভাই মনোজ শ্যামকে আটকানোর চেষ্টা করে, কারণ সে তাকে অনেক ভালোবাসতো আর বাকি 2 ভাই তাকে সেরকম সহ্য করতো না। তবে শ্যাম সবসময় তার বড় ভাইকে পিতার মতোই মানত। সে রাতের অন্ধকারে তার পা ছুঁয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর সেই রাতে গ্রামে নবরাত্রির ফেস্টিভ্যাল চলছিল, এই জন্য মন্দিরে নাচ গান হচ্ছিল আর সেটা দেখতে আসে। এখানে দেখতে পাই ম্যাথিউ নামের একটা মেয়ে ডান্স করছে, তার ওপর ফ্ল্যাট হয়ে যায় আর তাকে পছন্দ করে ফেলে। এরপর ডান্সের পরে সমস্ত মেয়েদের মন্দিরে একটা রুমে আটকে ফেলা হয়। আর যখন শ্যাম একটা লোককে মেয়েদের সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে বলে এদেরকে বাংলাদেশ থেকে আনা হয়েছে আর তারা হচ্ছে এখানে দাসী। তারা শুধুমাত্র এদের উপর ভগবান আর পণ্ডিতদেরই হক আছে আর এদের অন্য কেউ স্পর্শ করতে পারবে না, মানে এক প্রকার এদেরকে দাসী বানিয়ে মন্দিরের মধ্যে আটকে রাখা হয়েছে। তখনই আমরা দেখতে পাই রাতে সমস্ত মেয়েদের সিরিয়ালে দাঁড় করানো হয় আর এই মন্দিরের পণ্ডিত এসে একটা মেয়েকে সিলেক্ট করে নিয়ে যায়, মানে পণ্ডিত যাকে সিলেক্ট করবে তার সাথে ইন্টিমেট হতো আর সমস্ত কথা শুধুমাত্র মন্দিরের 4 দেওয়ালেই বন্দি থাকতো। পরের দিন শ্যাম আবারও মন্দিরে আসে আর এখানে ডান্স শেষ হওয়ার পর ম্যাথিউ নুপুর ভেঙে যায়। তখন শ্যাম সেখানে এসে তাকে হেল্প করে আর তাকে বাইরে যাওয়ার অফার দেয়। তবে ম্যাথিউ কিছু না বলে সেখান থেকে চলে যায় আর রাতে গিয়ে তার ফ্রেন্ডকে বলে। আর হয়তোবা ম্যাথিউ রয়কে পছন্দ করেছে। আর শ্যাম সিং আর রয় সিদ্ধান্ত নিয়েছে যতদিন নবরাত্রি শেষ না হচ্ছে ততদিন সে এই গ্রাম ছাড়বে না। এরপর সে প্রত্যেক সন্ধ্যায় ম্যাথিউকে দেখা করা শুরু করে আর সেখানে একদিন ম্যাথিউকে বলেও দেয় আজ রাত 10টার সময় মন্দিরের পিছনে গেটে থাকবে। আর যখন রাত 10টা বাজে তখন ম্যাথিউ চুপচাপে ওঠে মন্দিরের পেছনে গেটে চলে আসে। এরপর সে নদীর তীরে নিয়ে যায় আর সেখানে নৌকা চড়ে ঘুরে আর তাকে নৌকা চালানোও শেখায়। এখন বাইরের এই আবহাওয়া দেখতে পেয়ে ম্যাথিউ খুব হ্যাপি। এখন তারা প্রায় দিনই রাতে বের হয় আর 9 নম্বর রাত শ্যাম ম্যাথিউকে অফার করে তার সাথে কলকাতা যেতে আর সেখানে সে তাকে বিয়ে করবে। এখন প্রথমে ম্যাথিউ একটি ভয় পেলেও রয়ের ভালোবাসার উপর তার সম্পূর্ণ বিশ্বাস ছিল, এই জন্য পরের দিন রাতে সে যাওয়ার জন্য রেডি হয়, কারণ ম্যাথিউ নিজেও চায় এই জাহান্নাম থেকে বের হতে। এখানে তার নাম ম্যাথিউ চেঞ্জ করে রোজি রেখে দেয়। পরদিন যখন অনেকক্ষণ ওয়েট করার পর রোজি বাইরে না আসে তখন রয় নিজেই মন্দিরের মধ্যে ঢুকে পড়ে। এখানে অনেক ভিড় ছিল আর রোজি মাটিতে পড়েছিল। এটা দেখার পর জলদি করে রোজিকে তুলে নেয় আর তাদেরকে জিজ্ঞেস করে এখানে কি হয়েছিল। এরপর সেই মেয়েরা তাকে সব বলে দেয়। তখন আমরা দেখতে পাই রোজি তার কাপড় চোপড় নিয়ে যখনই যাবে তখন সেখানে পণ্ডিত চলে আসে আর পণ্ডিত সেখানে আসার পরে সবাইকে সিরিয়ালে দাঁড় করানো হয়। এরপর পণ্ডিত একটা 10 বছরের মেয়েকে সিলেক্ট করে আর যখনই তাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন রোজি তাকে আটকায় আর এই জন্য সেই পণ্ডিত তাকে গুরুতর আহত করে আর সবার সামনে তার উপর প্রস্রাবও করে। এখন এগুলো শুনতে পেয়ে শ্যামের মাথা গরম হয়ে যায় আর সে তাকে মারতে চলে আসে। এখানে অনেকক্ষণ তাকে মারার পরে সবার সামনে রয় সেই পণ্ডিতের প্যানিস কেটে ফেলে আর তাকে নিয়ে গিয়ে কয়লার আগুনের মধ্যে ফেলে দেয়। এতে করে সে তার শাস্তি পেয়ে যায় আর সেই সমস্ত দাসীদেরও মুক্ত হয়ে যায়। এরপর শ্যাম রোজিকে নিয়ে কলকাতা চলে আসে। এখানে সে একটা রয়্যাল প্লেসের শপে এসে ওনারের কাছে কাজ চায়। এখানে সেই ওনার বলে সে কাজ করতে পারে তবে কোনো টাকা পাবে না আর শ্যাম এই কথায় রাজি হয়ে যায়। আর সেই ওনার তাকে ঘর দেয় এবং খাবার জন্য কিছু খাবার দিত, যেটা কিনা প্রত্যেক দিন মধু নামের একটা মেয়ে নিয়ে আসতো আর সে হচ্ছে ওনারের নাতি। এর কিছুদিন পরেই দুজনে বিয়ে করে ফেলে আর তারা কিছুদিন পরেই যখন ডক্টরের কাছে যায় তখন তারা জানতে পারে রোজি কখনোই মা হতে পারবে না। তবে এগুলোকে সাইডে রেখে তারা খুবই সুখী ছিল। এরপর শ্যাম একটা স্ক্রিপ্ট লেখে আর ওনারকে দেখায় আর ওনার এটা প্রিন্ট করতে বলে আর প্রিন্ট হওয়ার পর তার স্টোরিটা সবাই অনেক পছন্দ করে। এখান থেকেই শুরু। এরপর শ্যাম অনেকগুলো বই লিখেছে আর সবগুলো সোল্ড আউট ছিল। এতে করে শ্যাম অনেক বেশি ফেমাস হয়ে যায় আর সে একজন বিখ্যাত রাইটার ও অ্যাক্টিভিস্ট হয়ে যায়। তাদের কাছে অনেক টাকা জমা হয়ে যাওয়ার পর শ্যাম রোজিকে বলে সেই প্রেসের পেছনে একটা বাড়ি করবে। তখন রোজি বলে সেই সমস্ত দাসীদের নিয়ে চিন্তা করা হচ্ছে যারা কোথাও না কোথাও বন্দি আছে। এটা শুনতে পেয়ে রয় তার পরবর্তী বুক এটা নিয়ে লিখে ফেলে আর সেখানে দাসীদের নিয়ে সেই জায়গায় একটা ট্রাস্ট আশ্রম করে, যাতে করে বিভিন্ন জায়গা থেকে দাসীরা এসে এখানে থাকতে পারে আর তাদের খাবার দাবারের সমস্ত খরচা সেই দেবে। এতে করে রোজি অনেক ইমপ্রেস হয়ে যায়।
এই জন্য রোজি একদিন তার কোলে শুয়ে বলে তার এখনও একটা উইশ বাকি আছে, যখন তার মৃত্যু আসবে তখন সেই জন্য তার কোলে শুয়ে থাকে আর তার ফেসের উপর একটা স্মাইল থাকে। পরের দিন তার ঘরে তার ভাই মনোজ আসে বলে তার বড় ভাইয়ের শরীর খারাপ, তাই তাকে তার সাথে যেতে হবে। আর যেহেতু তারা 7 বছর কাটিয়ে দিয়েছে, তাই তার বড় ভাইয়ের এমন অবস্থা শুনতে পেয়ে রয় যাওয়ার জন্য রাজি হয়। তবে রোজি তাকে যেতে মানা করে, কারণ সেই পণ্ডিতকে মারার পর এখন ভয় পাচ্ছে সেখানকার লোকেরা রয়কে কিছু না করে ফেলে। তখন রয় তাকে বলে তার বড় ভাই তার বাবার সমান, তাই তাকে যেতেই হবে। আর এই জন্য রোজি তাকে প্রমিস করতে বলে সে যেন ফিরে আসে। এরপর রাস্তায় নৌকায় একটা ছোট মেয়েকে দেখতে পায়, সেখানে সে চক দিয়ে নৌকায় একটা পেন্টিং বানাচ্ছিল। আর এটা দেখতে পেয়ে রয় সেখানে একটা শর্ট স্টোরি লিখে ফেলে আর সেটাকে মনোজকে পড়তে দেয়। আর এটা মনোজ তার কাছেই রেখে দেয়। ঘরে আসার পরেই তার ভাইকে খাবার আনতে পাঠিয়ে দেয়। আর তার বড় ভাই এসে তাকে বলে তার পছন্দের মেয়েকে বিয়ে করতে। তখন সে বলে সে রোজিকে অলরেডি বিয়ে করেছে। আর এরপরে তার বড় ভাই তার পেটে ছুরি ঢুকিয়ে দেয়, তার পিছন থেকে আরেক ভাই পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এখন তারা এমনটা করেছে সেই পণ্ডিতকে মারার পরে শ্যাম যখন এই একটা দাসীকে বিয়ে করেছে, তখন এই গ্রামের মধ্যে তাদের মান সম্মান চলে গেছে। তাই তাদের মান সম্মান ব্যাক পাওয়ার জন্য তার ভাইকে মেরে ফেলে। শ্যাম কখনো চিন্তাও করেনি তার ভাইরা তার সাথে এমনটা করবে। এরপর সেখানে মনোজ চলে আসে আর তাকে সেভ করার ট্রাই করে, তবে তাকে ধরে ফেলা হয়। আর রয়ের মৃত্যুর আগে সে রোজিকে প্রমিস করে এসেছিল যে অবশ্যই ব্যাক করবে। আর এই অপূর্ণ ইচ্ছা নিয়ে শ্যামের এইখানেই মৃত্যু হয়। এখন সিন প্রেজেন্টে ব্যাক করে আর এদিকে বাসু তার প্রজন্মের কথা মনে পড়ে গিয়েছে। আর এই জন্য সে রোজিকে খুঁজতে আবারও কলকাতায় আসে। এরপর সে রয়্যাল প্লেসে এসে সে মধুকে দেখতে পায়। আর মধু তাকে বলে রয় এখান থেকে চলে যাওয়ার পরে সেও তাকে খুঁজতে বেরিয়ে পড়েছিল। এরপর তার সাথে কি হয়েছে সেটা সে জানে না। আর এখানে যে আশ্রম বানানো হয়েছিল সেটাও শেষ হয়ে গিয়েছে। আর সমস্ত দেবদাসীরা যে যার রাস্তায় চলে গিয়েছে। এখানে বাড়িতে রোজির নূপুর পেয়ে যায় আর সে সেগুলো হাতে নিয়ে অনেক কান্না শুরু করে। এরপর সেখান থেকে ব্যাক করে কোঠের মধ্যে সমস্ত স্টোরি আর হিপ্নোটাইজ করা ভিডিও দেখানো হয়। তবে মিস্টার কেশবমূর্তি এগুলো একদমই বিশ্বাস করে না। আর সে বাসুকে প্রমাণ করতে বলে, তবে তার কাছে এমন কোনো প্রমাণ ছিল না যেটার মাধ্যমে প্রুভ করবে সেই হচ্ছে শ্যাম সিংহা রয়। এই জন্য কোর্ট বাসুর বিরুদ্ধে রায় দেবে। আর তখনই সেখানে একজন স্পেশাল গেস্টের রিকোয়েস্ট আসে। সে আর অন্য কেউ না, এসআর পাবলিকেশনের চেয়ারম্যান মনোজ সিংহ রয় ছিল। আর সে বাসুকে একবার দেখে বলে সে তার ভাইয়ের পুনর্জন্ম। তবে এই ব্যাপারটা মিস্টার কেশবমূর্তি বিশ্বাস করে না আর সে তার কাছে প্রমাণ চায়। তখন কোর্টে মনোজ সেই গল্পটাই দেয় যেটা বাসু নৌকাতে রয় দিয়েছিল। আর এই গল্পটাই নিয়ে বাসু কীর্তিকে নিয়ে শর্ট ফিল্ম বানিয়েছিল, যেটা কিনা শুধুমাত্র মনোজই দেখেছিল। আসল কাহিনীটা হুবহু এই স্ক্রিপ্টের সাথের মতোই ছিল। মজার ব্যাপার হচ্ছে এই স্টোরিটা সে কখনো পাবলিশই করেনি, এটা শুধুমাত্র তার ভাইয়ের স্মৃতি হিসেবে তার কাছে রেখে দিয়েছিল। আর এমনটা বলেই এসআর গ্রুপের মালিক হওয়ার জন্য তার কেসটা উইথড্র নিয়ে নেয়। এখন বাসুকে মুক্ত করে দেওয়া হয়েছে। আর মনোজ তাকে তার হাত ধরে মাপ চায়, কারণ সে বলে সেদিন তোমাকে গ্রামে নিয়ে যাওয়া ঠিক হয়নি। এরপরে সে বাসুকে বলে রোজি এখনও জীবিত আর সে তাকে তার আঙ্কেলের গ্রামে রেখে দিয়েছে। আর সেখানে সে একটা ডান্সিং স্কুল চালায়। এখন এটা শুনতে পেয়ে বাসু অনেক খুশি হয়ে যায়, কারণ এবার এটা বাসু না শ্যাম সিংহ রয় ছিল। এরপর তারা তার সাথে দেখা করতে চলে আসে। এখানে বাসু পাগলের মতো চারিদিকে রোজিকে খুঁজছিল আর ফাইনালি তাকে পেয়ে যায়। আর তারা একে অপরকে দেখতে পেয়ে প্রচণ্ড কান্না করে। রোজি তার কপালে কিস করে আর তার কোলে শুয়ে পড়ে। আর এখানে তার কোলের মধ্যে শুয়ে একটা সুন্দর স্মাইল দিয়ে রোজির মৃত্যু হয়ে যায়। আর তার ইচ্ছা অনুযায়ী শ্যামের কোলে শুয়ে তার শেষ ইচ্ছাটাও পূরণ হয়ে যায়। তো বন্ধুরা, স্টোরিটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর পরবর্তীতে এইরকম আরও মুভি এক্সপ্লেন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে দেবেন।